হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। দেখো, তোমাদের আগের দিনের এই পদার্থের গঠন ধর্মের কিছু টপিক হয়েছিল। তার মধ্যে আমি ওই ভাষণ নিমজ্জন ও সাম্যের শর্তটা আগের দিন করাবো বলেছিলাম, কিন্তু ওটা হয়নি আগের ভিডিওতে। সেই জন্য ওটা আমি এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। তার সঙ্গে আজকে যেটা এক্সট্রা টপিক হবে, পৃষ্ঠটানের ধারণা করবো, সংশক্তি আসঞ্জর বল সম্পর্কে জানবো, আর কি আছে, পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব হয় সেই প্রভাব সম্পর্কে জানা হবে, আর পৃষ্ঠটানের কিছু ব্যবহারিক প্রয়োগ সেই সম্পর্কে জানা হবে। মানে ওভারঅল পৃষ্ঠটানের টপিকটা কমপ্লিট করা হবে। আচ্ছা, এবারে প্রথমত আগের দিনের যে টপিকটা বাদ চলে গিয়েছিল সেই টপিক থেকেই স্টার্ট করছি। দেখো, ভাষণ নিমজ্জন ও সাম্যের শর্ত ছিল একটা। আচ্ছা, ভাষণ নিমজ্জন ও সাম্যের শর্ত বলতে আগের দিন দুটো জিনিস পেয়েছিলাম। একটা হচ্ছে প্লবতা, মানে যেটা হচ্ছে নিম্নমুখী বল, আর একটা হচ্ছে কোনো বস্তুর ওজন। প্লবতাটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল আর বস্তুর ওজনটা হচ্ছে নিম্নমুখী বল। তাহলে কোনো বিকারের মধ্যে বা কোনো পাত্রের মধ্যে যদি কিছু পরিমাণ তরল নিই, সেই তরলের মধ্যে যদি কোনো বস্তু ভাসন মানে ভেসে থাকবে, তাহলে ভাসনের শর্ত কী হতে পারে? ভাসন মানে আমার উপরের দিকে যে বলটা প্রযুক্ত হবে সেটা নিশ্চয়ই বেশি হবে, মানে প্রবণতাটা বেশি হবে। মানে প্রবণতাটাকে W1 বলি, ওজনটাকে W2 বলি, তাহলে ভাসন মানে কোনো বস্তু ভাসবে কোন শর্তে? তাহলে যদি উপরের দিকের বলটা বেশি হয় তাহলে ভাসবে। তাহলে সেক্ষেত্রে হয়তো কোনো বস্তু ভেসে রয়েছে, তাহলে উপরের দিকে প্রযুক্ত বলটা W1 অবশ্যই বেশি হবে দেন দ্য নিচের দিকের প্রযুক্ত বল W2 এর থেকে। তাহলে W1 গ্রেটার দেন W2 হবে, সেক্ষেত্রে বস্তুটা ভাসবে, মানে প্রবণতাটা বেশি হবে, এটা ভাসনের শর্ত। সেকেন্ড, নিমজ্জন মানে ডুবে যাওয়ার শর্ত কি? সেক্ষেত্রে আমি পুরো বস্তুটা যদি ডুবে যায় সেক্ষেত্রে তাহলে নিচের দিকের বলটা বেশি। যদি এই বস্তুটা সম্পূর্ণ ডুবে যায় তাহলে সেক্ষেত্রে এই নিচের দিকের বলটা বেশি হবে, W2টা সেক্ষেত্রে বেশি হবে। তাহলে W2 মানে আমি বলতে পারি W1 লেস দ্যান W2 হলে, প্লবতাটা যদি কম হয় ওজনের থেকে, তাহলে সেটা বস্তুটা নিমজ্জন মানে ডুবে যাবে। আর সাম্যের শর্ত দুটো হয়। দেখো, সাম্যের শর্ত কি হতে পারে? একটা বুঝতেই পারছো যে যদি সাম্য মানে কি, যে কোনো বস্তু ডুববেও না ভাসবেও না, যে অবস্থানে ছিল, হয়তো এরকম একটা অবস্থানে ছিল কোনো একটা আরবিটারি অবস্থানে, সেই অবস্থানেই থেকে যাবে সেটা, মানে সেক্ষেত্রে W1 ইকুয়াল টু W2 হবে, এটা একটা সাম্যের শর্ত। মানে উপরে ঊর্ধ্বগামী বল আর নিম্নগামী বল এই দুটো সমান হবে, এটা হবে। তার সঙ্গে এর ভর কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই বিন্দুতে থাকবে, মানে একই সরলরেখায় থাকবে। এর ভর কেন্দ্র যেটা আর এর প্লবতা কেন্দ্র যেটা, যদি এটা বৃত্ত হয়, বস্তুটা যদি গোলক হয়, তাহলে তার কেন্দ্র, সেই কেন্দ্রটা হবে ভর কেন্দ্র, আর প্লবতা কেন্দ্রও তাহলে একই হবে, সেই বিন্দুগামী প্লবতাটাও সেই বিন্দু দিয়ে গিয়েছিল। তাহলে আমি বলতে পারি সেটা একই সরলরেখায় অবস্থিত। এটা যদি কোনো স্কোয়ার হয়, মানে এটা যদি কোনো স্কোয়ার ব্লক হয়, সেক্ষেত্রে স্কোয়ারের যে কেন্দ্র, মানে স্কোয়ারের ক্ষেত্রে কর্ণ দুটোর যে ছেদ বিন্দু সেটা হলো ভর কেন্দ্র। সেই ভর কেন্দ্রটা এবং তার প্লবতা কেন্দ্র যদি এইরকম পয়েন্টে থাকে, মানে হয়তো আমি ধরলাম প্লবতাটা এই বিন্দু দেখিয়ে আছে, তাহলে তারা যদি এক সরলরেখায় থাকে তাহলে তারা সামনে থাকবে। তাহলে সাম্যের ক্ষেত্রে ভর কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই সরলরেখায় থাকতে হবে। ভর কেন্দ্র ও প্লবতা কেন্দ্র একই সরলরেখায় থাকবে। তাহলে যদি এই দুটো কন্ডিশন একসঙ্গে ফলো করে তবেই সেটা সাম্য হবে, তবেই সেই দুটোই হচ্ছে সাম্যের শর্ত। তাহলে এইটা হচ্ছে এই টপিকে এইটুকুই আছে, এইটুকুই ছিল। তিনটে শর্ত হয়, ভাষণ, নিমজ্জন আর সাম্যের শর্ত। আচ্ছা, এরপরে আমরা যাব পৃষ্ঠটান। আচ্ছা, পৃষ্ঠটানে যাওয়ার আগে কিছু উদাহরণ আমরা জানবো, উদাহরণ সম্পর্কে দেখবো কীরকমভাবে কী হয়। দেখো, প্রথমে পৃষ্ঠটান জিনিসটা তোমাদের নতুন একটা টপিক। এবার এক্ষেত্রে যদি আমি ধরো একটা ব্লেডকে, মানে একটা যদি কিছু একটা তরল নিই, কোনো একটা তরলের উপরে যদি একটা তরল তলের উপর আলতো করে একটা ব্লেডকে ভাসিয়ে রাখি, তাহলে দেখা যাবে সেটা ভেসে থাকবে।
এছাড়াও আরো কিছু উদাহরণ নিয়ে যদি দেখি, যে যখন কোনো তরল মানে কোনো তরলের বিন্দু ফেলা হয় বা কোনো তরল বা বৃষ্টির ফোঁটা যখন পড়ে, সেই বৃষ্টির ফোঁটাটা অলওয়েজ গোলাকার হয়, বৃষ্টির ফোঁটা সবসময় গোলাকার হয়। এছাড়া আরো যদি উদাহরণ নিয়ে দেখলে বুঝতে পারবে, যে যখন কোনো তুলিকে যদি জলে ডুবিয়ে তুলে আনা হয়, তুলির যে মুখের কাছে যে আঁশগুলো থাকে সেগুলো যদি এলোমেলো ভাবে থাকে, জলে যদি ডুবিয়ে আবার তুলে আনি, সেক্ষেত্রে দেখতে পাবো যে সেই আঁশগুলো একই জায়গায় চলে এসেছে। এরকম টাইপের বেশ কিছু উদাহরণ নিতে দেখতে পারবে, বা এরকম টাইপের বেশ কিছু দেখবে পাতা জলে ভেসে আছে, মানে জলের উপর অবাধে ভেসে বেড়াচ্ছে। তাহলে এইগুলো সবই ঘটনাগুলো হয় পৃষ্ঠটানের জন্য। তাহলে পৃষ্ঠটানটা কি জিনিস? পৃষ্ঠটান মানে হচ্ছে তরলের মুক্ত তল, মানে তরলের উপরের যে তলটা আছে, সেই তলটা কি হয়, তরলের উপরে যে বস্তুটা তার উপরে একটা মানে এর যে মুক্ত তলটা, এই বস্তুটার উপরে একটা বল প্রয়োগ করে বা একটা টান প্রয়োগ করে, সেই টানটা হচ্ছে পৃষ্ঠটান। এবার সেই টানটা কিরকম ধরনের? এবার এই পৃষ্ঠ টানের জন্য কি হয়, যে কোনো বস্তু সবসময় তার কম ক্ষেত্রফলের দিকে যাওয়ার চেষ্টা করে। যে কোনো বস্তু সেটা সবসময় তার কম ক্ষেত্রফলের দিকে যেতে চেষ্টা করে, মানে সে তার নিজের যে ক্ষেত্রফলটা সবসময় কমিয়ে আনতে চেষ্টা করে। সেই জন্য আমরা যখন একটা তুলিকে জলে ডুবিয়ে তুলে আনি, তখন তার দেখা যায় আঁশগুলো কাছে চলে এসে, মানে তার ক্ষেত্রফলটা কমিয়ে আনতে চেষ্টা করে। এছাড়া আর কি হতে পারে? এছাড়া ধরো যে এরকম একটা তরল তলের মধ্যে কিছু সাবানের ফেনা আছে। এবার এর মধ্যে আমি একটা রিংকে ডুবিয়ে, ধরো একটা রিংকে সাবানের ফেনায় ডোবালাম, ডুবিয়ে তুলে আনলাম। তাহলে এবার রিংয়ের চারপাশে একটা সাবানের লেয়ার তৈরি হবে, এই রিংটার চারপাশে একটা সাবানের লেয়ার তৈরি হবে। এবার এই সাবানের লেয়ারটার উপরে যদি আমি একটা সুতোকে এলোমেলোভাবে ছড়িয়ে দিই, তাহলে এবার এই সুতোটার বাইরেও একটা সাবানের প্রলেপ আছে, মানে সাবানের ফেনার প্রলেপ আছে, ভিতরেও একটা প্রলেপ আছে। এবার যদি ভিতরের প্রলেপটাকে, মানে কোনো একটা সুইচ দিয়ে যদি ভিতরের প্রলেপটাকে সরিয়ে দিই, মানে ভিতরের প্রলেপটা যদি আর না থাকে, সেক্ষেত্রে দেখা যাবে সুতোটার আকার ধীরে ধীরে বৃত্তাকার হয়ে যাচ্ছে, মানে সুতোটা বৃত্ত হয়ে যাচ্ছে, এইরকম আকার গঠন করে। এবার এইটার কারণ কি? এবার এইটার কারণ হচ্ছে এই সুতোটার ভিতর থেকে যখন এই শরটা সরে গেল, সুতোর ভিতরে যে শরটা ছিল সেটা যখন সরে গেল, তখন এবার এক্ষেত্রে যখন ভিতরে শরটা ছিল কি হচ্ছিল, সুতোর ভিতরের দিকেও একটা টান বা বল ক্রিয়াশীল ছিল, বাইরের দিকেও একটা বল ক্রিয়াশীল ছিল। এই দুটো বল পরস্পরকে প্রশমিত করছিল, তাই সুতোটা ওরকম এলোমেলো অবস্থায় ছিল। কিন্তু এক্ষেত্রে ভিতরের দিকের বলটা সরে যাওয়ার ফলে সেই বাইরের দিকের টানটাই এখন ক্রিয়াশীল, তাই সুতোটা আস্তে আস্তে বৃত্তাকার আকার ধারণ করে। এবার বৃত্তই কেন, চতুর্ভুজ হতে পারতো, ত্রিভুজ হতে পারতো, অন্য আকারও গঠন করতে পারতো। এবার বৃত্ত হওয়ার কারণ হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সবচেয়ে বেশি হয়, এবার এই বৃত্তের ক্ষেত্রফল সবচেয়ে বেশি হওয়ার ফলে এই জায়গার ক্ষেত্রফলটা সব থেকে কম হবে। বৃত্তের ক্ষেত্রফল যদি বেশি হয়, তবে এই জায়গার ক্ষেত্রফলটা, মানে আশেপাশের সারাউন্ডেড যে এরিয়াটা, তার ক্ষেত্রফল কমে যাবে। এবার পৃষ্ঠটান চায় যে তার এরিয়াটা সবসময় কমাতে। এবার পৃষ্ঠটান কোন এরিয়াটায় ক্রিয়াশীল, এই জায়গাটায় পৃষ্ঠটান কাজ করছে। তাহলে এই জন্য এর ক্ষেত্রফলটা কমানোর জন্য ভিতরের ক্ষেত্রফলটা বেশি হতে হবে, যাতে বৃত্তটা বেশি ক্ষেত্রফল নিয়ে নেয়, তার ফলে এই জায়গাটা ক্ষেত্রফল কম হয়। আর যত জ্যামিতিক শেপ আছে তার মধ্যে বৃত্তের ক্ষেত্রফলই বেশি, তাই আশেপাশের ক্ষেত্রফলটা এক্ষেত্রে কম হবে। আচ্ছা, এছাড়াও এই পৃষ্ঠটানটা তাহলে কিরকম ভাবে ক্রিয়াশীল? তাহলে পৃষ্ঠটানটা সবসময় তরলের মুক্ত পৃষ্ঠের উপর ক্রিয়াশীল। তরলের মুক্ত পৃষ্ঠে একটা ব্লেডকে যদি এখানে ভাসিয়ে রাখি তাহলেই সে ভেসে থাকবে, যদি আমি এইখানে ভাসিয়ে রাখতে চাই তাহলে কিন্তু ব্লেডটা ভাসবে না, সেটা ডুবে যাবে, কারণ সেক্ষেত্রে পৃষ্ঠটান ক্রিয়াশীল নয়। এবার তরলের মুক্ত তলে কিভাবে ক্রিয়াশীল পৃষ্ঠটানটা? এবার তরলের মধ্যে ধরো অসংখ্য অণু রয়েছে, তাহলে এবার আমি যদি একটা সিঙ্গেল অণুকে ধরি, তাহলে তার চারপাশে অসংখ্য অণু তাকে পরস্পর আকর্ষণ করছে তাদের নিজেদের দিকে, এবং প্রত্যেকটা আকর্ষণ বল দেখা যাবে ঠিক সমান ও বিপরীত একটা করে, মানে এর একটা আকর্ষণ বলের একটা ঠিক বিপরীতমুখী আকর্ষণ বল আছে, মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেক বল সমান হয়। দেখা যাবে যে এই অণুটা স্থির অবস্থায় থাকে, মানে সাম্য অবস্থায় থাকে, এর চারপাশে যে মোট বলটা শূন্য হয়।
কিন্তু যখন আমি এর সারফেসের উপরে তলের উপরে যদি কোনো একটা অণুকে নিই, তাহলে তার চারপাশেও ঠিক একইভাবে অণুগুলো আকর্ষণ করছে, কিন্তু এক্ষেত্রে কি হবে, এর ভিতরের দিকে যে অণুগুলো ক্রিয়াশীল, মানে ভিতরের দিকেই অণুগুলো আছে, বাইরেটা তো বায়ুর অণু আছে, তাহলে বাইরের দিকে যে যে বলটা একে প্রশমিত করবে সেই রকম কোনো বল পাওয়া যাবে না যে সারফেসের উপরে, মানে এর তলের উপর, মুক্ত তলের উপর। এই যে ভিতরের দিকে যে বলটা প্রযুক্ত হয়, এর ফলেই যে মানে মুক্ত পৃষ্ঠের উপরে যে লম্বভাবে যে বলটা প্রযুক্ত হয়, তার ফলেই এই বস্তুটা বা এর উপরে যদি কোনো ব্লেড বা কিছু রাখি সেটা ভেসে থাকে, সেইটাই হচ্ছে পৃষ্ঠটান। এবারে পৃষ্ঠটানটা তাহলে ডেফিনেশনটা কি দেবো, তাহলে তরলের মুক্ত পৃষ্ঠে যদি কোনো একটি রেখা কল্পনা করি, তরলের মুক্ত পৃষ্ঠে যদি কোনো একটি রেখা কল্পনা করি, তাহলে তার সঙ্গে লম্বভাবে একক দৈর্ঘ্যে যে বল প্রযুক্ত হয় সেটাই হচ্ছে পৃষ্ঠটান। এই যে রেখাটা কল্পনা করলাম, সেই রেখার একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল প্রযুক্ত হয় লম্বভাবে এর দুপাশে, সেই বলটাই হচ্ছে পৃষ্ঠটান। এই রেখাটাকে ধরেছি একটা তরল তলের উপর একটা রেখা আছে, হয়তো কোনো একটা তারকে ভাসানো আছে তার উপরে, এবার সেই তারটার ক্ষেত্রফল একক দৈর্ঘ্য যদি এইটুকু হয়, তার উপরে যে পরিমাণ বল সেইটাকেই বলা হয় পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান মানে কি, আমি যদি এফ বল বলি, তাহলে একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল প্রযুক্ত হয়, তাহলে পৃষ্ঠটান হবে এফ বাই এল। এফ বাই এল, এটাকে আমি পৃষ্ঠটানকে টি দিয়ে যদি লিখি, তাহলে এর একক কি হবে, পৃষ্ঠটানের একক কি, মাত্রা মানে এফ এর মাত্রা বা এল এর মাত্রা, এফ এর মাত্রা বা এম এল টি টু দি পাওয়ার -2, বা এল এর মাত্রা এল, এল কেটে গেলে এম টি টু দি পাওয়ার -2। আর এছাড়া এর একক কি হবে, একক তাহলে কি বলবো, একক তাহলে দুভাবে বলা যায় একক। প্রথমত আমি টি এর একক তাহলে এফ এর একক বা এল এর একক। তাহলে আমি যদি সিজিএস এ বলি, তাহলে এফ এর একক হয় ডাইন, এল এর একক হয় সেন্টিমিটার, ডাইন পার সেন্টিমিটার। এসআইতে হলে নিউটন পার মিটার। এই দুটো একক হতে পারে মানে পৃষ্ঠটানে। এছাড়া এইটা দিয়েও একক বলতে পারি। এটা দিয়ে কিভাবে একক বলতে পারি, তাহলে সিজিএস একক হবে এম এর একক ইন্টু টি টু দি পাওয়ার -2 এর একক। তাহলে এম এর একক কি হয়, এম এর একক হয় গ্রাম পার সেকেন্ড স্কোয়ার অথবা কেজি পার সেকেন্ড স্কোয়ার। এটা এসআইতে, তাহলে দুটোই হতে পারে, এইটাও হতে পারে এটাও হতে পারে, দুটো এককই আমি বলতে পারি। মানে পৃষ্ঠটানকে আমি এফ বাই এল এইটা বলতে পারি, আবার মাত্রাগত দিক থেকে এম টি টু দি পাওয়ার -2 মানে এম বাই টি স্কোয়ার সেটাও বলতে পারি। মানে আমার যদি কোনো একটা এমসিকিউতে দেওয়া থাকে যে কি এককে প্রকাশ করা যায়, এম বাই টি স্কোয়ারের এককেও প্রকাশ করা যায়, মানে এটাও মাত্রাগত দিক থেকে ঠিক, এটাও মাত্রাগত দিক থেকে ঠিক, মানে দুটো আকারেই আমি প্রকাশ করতে পারি। এই দুটো জিনিস একটু মনে রেখো, এটা বইতে নেই, এই দুটো আকারেই প্রকাশ করা যায়। আচ্ছা, এরপরে নেক্সট যেটা বলেছিলাম, যে নেক্সট যেটা আছে সংশক্তি আসঞ্জন। দেখো সংশক্তি আসঞ্জনের ব্যাপারটা বইতে ডেসক্রাইব করা নেই, কিন্তু এই ব্যাপারটা জানতে হবে। কিছু কিছু জায়গায় জাস্ট বলে দিয়েছে সংশক্তি ও আসঞ্জন। আচ্ছা, সংশক্তিটাকে বলা হয় কোহেসিভ, আর আসঞ্জনটাকে বলা হয় অ্যাডহেসিভ ফোর্স আর কোহেসিভ ফোর্স। এবার এটা ব্যাপারগুলো কি, হয়তো আমি একটা জায়গায় একটা ধরলাম মেঝের উপর দিয়ে কিছু জল গড়িয়ে পড়ছে। এবার জল গড়িয়ে পড়ছে মানে এরকম ভাবে জল গড়িয়ে যাচ্ছে, এক একটা জলের লেয়ার আছে, এরকম জল গড়িয়ে পড়ছে। তাহলে এবার এইটা যদি মেঝেটা হয়, এটা যদি মেঝে হয়, তাহলে মেঝের সঙ্গে ঠিক মেঝের উপরে যে ইমিডিয়েট জলের লেয়ারটা আছে, তাহলে মেঝের সঙ্গে এই জলের লেয়ারের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়াশীল বা ঘর্ষণ বল ক্রিয়াশীল, যেটা মেঝে একে বিপরীত মুখে একটা বল প্রয়োগ করবে। মেঝের সঙ্গে এর মধ্যে যে বলটা ক্রিয়াশীল,
সেইটাকেই বলা হয় আসঞ্জন। মানে এর মেঝের অণু এবং জলের অণু দুটো পৃথক অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে আসঞ্জন। আর ঠিক জলের একটা লেয়ার, তার উপরে আবার একটা জলের একটা লেয়ার, মানে দুটো জলের লেয়ারের মধ্যে যে ঘর্ষণ বলটা সেইটা হচ্ছে সংশক্তি। সেই বলটা হচ্ছে সংশক্তি, দুটো লেয়ারের মধ্যে যে বলটা, কারণ দুটো একই অণুর মধ্যে সেক্ষেত্রে আকর্ষণ বলটা ক্রিয়াশীল, সেইটা হচ্ছে সংশক্তি। একইভাবে যদি কোনো বিকারে জল রাখি, তাহলে বিকারের দেয়ালের সঙ্গে যে জলের যে আকর্ষণ বলটা বা ঘর্ষণ বলটা সেটা হবে আসঞ্জন। আর বিকারের মধ্যে একটা জলের অণু অন্য জলের অণুর মধ্যে যে আকর্ষণ বল বা ঘর্ষণ বল সেটা হবে সংশক্তি। তাহলে এক্ষেত্রে পৃষ্ঠটানটা হলো একটা বিশেষ ধরনের সংশক্তি বল। পৃষ্ঠটান হলো সংশক্তি বল, পৃষ্ঠটান সংশক্তি বলের একটা ধরন, কারণ সেটা একই লেয়ারের মধ্যে হচ্ছে। কারণ আমি যদি বললাম যেটা, যে একটা জলের অণু মুক্ত পৃষ্ঠে যদি ধরে নিই, তার চারপাশে যে অন্য জলের অণু দ্বারাই যে বলটা ক্রিয়াশীল হচ্ছে, তাহলে সেটা সংশক্তি বল। একটা অণুর উপরে অন্য একই ধরনের অণুগুলো দ্বারা ক্রিয়াশীল, সেটা সংশক্তি। এরপরে যখন সান্দ্রতা হবে, সান্দ্রতার ক্ষেত্রে দেখা যাবে যে সংশক্তি এবং আসঞ্জন দুটোই ক্রিয়াশীল থাকে। তাই এই সংশক্তি এবং আসঞ্জন এই দুটো মনে রাখো। সংশক্তি মানে হচ্ছে দুটো একই একই অণু, মানে দুটো একই ধরনের অণুর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল সেটা সংশক্তি। আসঞ্জন মানে দুটো ভিন্ন মৌলের যে অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে আসঞ্জন। আচ্ছা, এরপরে পৃষ্ঠটান তাহলে কি কি বিষয়ের উপর নির্ভর করে? পৃষ্ঠটান প্রথমত দেখা যায় যে কোন দূষণের প্রকৃতি, তারপরে নির্ভর করে। দূষণের প্রকৃতি মানে কিরকম দূষণের প্রকৃতি, বা কোনো দূষণের প্রকৃতি বা দ্রবীভূত পদার্থের প্রকৃতির উপরে নির্ভর করে। মানে আমি যদি দেখা যায় যে কোনো সমুদ্রে তেল, মানে সমুদ্রে যদি তেল পড়ে, যে জাহাজের যে তেল, সেই জাহাজের তেল যদি সমুদ্রে মেশে, তাহলে দেখা যায় যে পৃষ্ঠটান অনেক কমে গেছে। সেক্ষেত্রে পৃষ্ঠটান অনেক কমে যায়। আর পৃষ্ঠটান কমে যাওয়ার ফলে দেখা যায় যে কি, উত্তাল সমুদ্র অনেক সময় শান্ত হয়ে যায়। পৃষ্ঠটান যত কমে যায়, তার ফলে যে ওই যে উপরিতলের যে মানে আকর্ষণ বলটা, মানে মুক্ত পৃষ্ঠের যে আকর্ষণ বলটা কমে যায়, এর ফলে দেখা যায় যে সমুদ্র শান্ত হয়ে যায় অনেক সময়। তাহলে দূষণের প্রকৃতি বলতে গেলে যে যত বেশি তেল বা দূষণ যত বেশি হবে, পৃষ্ঠটান তত কমে যাবে। মানে দূষণ বেশি হবে মিন্স তেল বা এই জাতীয় পদার্থ বেশি মিশলে পৃষ্ঠটান কম হয়। আচ্ছা, উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতা যত বাড়বে পৃষ্ঠটান তত কমবে। উষ্ণতা যত বাড়বে পৃষ্ঠটান দেখা যায় যে তত কমতে থাকে। উষ্ণতা বাড়ার সঙ্গে পৃষ্ঠটান কমে, তার মানে উষ্ণতার সঙ্গে পৃষ্ঠটানের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার এই করতে করতে দেখা যায় যে একটা উষ্ণতা বাড়াতে বাড়াতে একটা উষ্ণতায় পৃষ্ঠটান শূন্য হয়ে যায়। যে উষ্ণতায় পৃষ্ঠটান শূন্য হয় সেই উষ্ণতাটাকে বলে সংকট উষ্ণতা। আচ্ছা, নেক্সট আর কি বিষয় আছে? এছাড়া কিছু জেনারেল আর কিছু নির্ভর আছে, যে কিছু তরলের উপর নির্ভর করে যে তরলটার প্রকৃতি কিরূপ। সেই তরলের প্রকৃতির উপর, যেমন একটা তেল আছে, একটা জল আছে, গ্লিসারিন আছে, সেই তরলের প্রকৃতির উপর নির্ভর করে যে পৃষ্ঠটানটা কিরকমভাবে নির্ভরশীল হবে। যে এক একটা তরলের যে উপাদান, সেই তরলের ক্ষেত্রে পৃষ্ঠটান বিভিন্ন রকম হয়। আচ্ছা, এবার এখান থেকে কিছু প্রশ্ন আছে। প্রথমত যে প্রশ্নটা আছে যে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? তাহলে বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি, বা জলের ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? বৃষ্টির ফোঁটা অ্যাকচুয়ালি গোলাকার হয় না, মানে অ্যাকচুয়ালি পুরো গোলাকার হয় না। কিছুটা অভিকর্ষের টানে তার শেপটা কিছুটা চেঞ্জ হয়। যখন নিচে নেমে আসে অভিকর্ষের টানে তার শেপটা কিছুটা এরকম হয়ে যায়। এবার গোলাকার হওয়ার কারণ কি? যে কোনো ঘনবস্তুর মধ্যে গোলকের আয়তন সবচেয়ে কম হয়। যে কোনো ঘনবস্তু, ঘনক হতে পারতো বৃষ্টির ফোঁটা বা জলের ফোঁটা, অন্য কোনো প্রিজম হতে পারতো, প্রত্যেকটা শেপের মধ্যে বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ একটাই, গোলকের ক্ষেত্রেই আয়তন সব থেকে কম হয় এবং এর মধ্যে যে অণুগুলো আছে সেই অণুগুলো চাইবে সবসময় আয়তন কম করতে পৃষ্ঠটানের জন্য। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই জন্যই গোলাকার, মানে বৃষ্টির ফোঁটা বা জলের ফোঁটা গোলাকার হয়। এছাড়া কি দেখা যায় যে, এছাড়া ওই আর একটা প্রশ্ন আছে যে উত্তাল সমুদ্রে তেল ঢাললে কেন শান্ত হয়ে যায়, এরকম একটা প্রশ্ন আছে। বা অনেক সময় দেখবে যে একটা ছাতা, সেই ছাতার উপরে যদি কোনো ছিদ্র থাকে, সেই ছাতার মধ্যে যদি কোনো ছিদ্র হয়,
তাহলে সেই ছিদ্র দিয়ে মানে কখনো জল পড়ে না। সেই ছাতার মধ্যে দিয়ে যদি কোনো ছিদ্র থাকে, সেই ছিদ্রের মধ্যে দিয়ে কখনো জল পড়ে না। এটার কারণ কি হতে পারে? কারণ তাহলে সেই ছিদ্রের মধ্যে একটা লেয়ার তৈরি হয়, এবং সেই লেয়ার কি করে, মানে পৃষ্ঠটানের জন্য সেই আয়তনটা সব থেকে কম করতে চায়, মানে যে আয়তনের মধ্যে দিয়ে জলের ফোঁটা সহজে পড়তে পারে না। এটা একটা কারণ হতে পারে। এরকম টাইপের কিছু কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমরা খুঁজে খুঁজে দেখো। যদি কিছু প্রবলেম থাকে, কিছু প্রশ্ন থাকে, আমার কমেন্ট সেকশনে জানাতে পারো এইগুলো কি প্রশ্ন আছে তোমাদের। আর নেক্সট দিনে আমি সান্দ্রতার টপিকটা পড়াবো, আর বার্নদীর নীতি আছে একটা, সেই টপিকটা পড়াবো। ওকে, থ্যাংক ইউ।